আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা আমার জীবনে দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি। জীবনের ছোট বড় বিভিন্ন সমস্যা নিয়ে যারা আমরা হতাশায় থাকি, আমি বলবো তাদের জন্য সেরা উদাহরণ হবে এই মুভিটি। আজকের গল্পটি হলো মিয়া নামের এই মেয়েটি তার হাজবেন্ডের সাথে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের দেশে মিলিটারিরা সকল গর্ভবতী মহিলা এবং শিশুদের ধরে ধরে মেরে ফেলছিল। কিন্তু দেশ ছেড়ে পালাতে গিয়ে মাঝপথে হুট করেই মিয়া তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যায় এবং একা একটা কন্টেইনারের মধ্যে আটকা পড়ে। তবে বিপদ চূড়ান্ত পর্যায়ে যায় যখন মিয়াকে সহ সেই কন্টেইনারটি মাঝ সমুদ্রে পড়ে যায়, আর সেখানেই শুরু হয় তার প্রসব যন্ত্রণা। কিন্তু ঠিক কেনই বা মিয়া তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যায়, আর কিভাবেই বা সে মাঝ সমুদ্রে নিজের অনাগত সন্তানকে নিয়ে সার্ভাইভ করে এবং শেষ পর্যন্ত মিয়া তার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারে কিনা, তার সবকিছুই জানবো 2023 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় সার্ভাইভাল মুভি নো হোয়ার থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এর প্রধান চরিত্র মিয়া এবং তার হাজবেন্ড নিকোকে দেখতে পাই। তারা তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে নিকটস্থ দেশ আয়ারল্যান্ডে চলে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের দেশে মিলিটারিরা গর্ভবতী মহিলা এবং শিশুদের ধরে ধরে মেরে ফেলছে। এর আগে তারা বৃদ্ধদেরও মেরে ফেলেছে যাতে করে খাবারের সংকট সৃষ্টি না হয়। তো মিয়া আর নিকো একজন দালালের মাধ্যমে কন্টেইনার ট্রাকে করে দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা দুজন যখন দালালের সাথে করে কন্টেইনারের দিকে যাচ্ছিল, তখনই সেখানে মিলিটারিরা হেলিকপ্টার সার্চ শুরু করে। মিয়া যেহেতু প্রেগনেন্ট, তাই সে সহজেই কন্টেইনারের ফাঁকফোকর দিয়ে পালাতে পারছিল না, তাই নিকো তাকে হেল্প করছিল। পালানোর সময় তাদের সামনেই আরেকটা দম্পতিকে পুলিশ দেখে ফেলে এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয়। মিয়ারা তাদের সামনে থাকায় একটুর জন্য বেঁচে যায়। এরপর তারা যখন কন্টেইনারে উঠতে নেয়, দালাল তখন নিকোর কাছ থেকে টাকা নিয়ে তার দলের আরেকজনের কাছে দেয়। কিন্তু সে নিকোকে ডেকে বলে যে এই টাকায় হবে না, আমরা যতটা ভেবেছিলাম এই মিশন তার থেকেও বেশি রিস্কি, তাই আরও টাকা লাগবে কন্টেইনারে উঠতে হলে। নিকো তখন বলে যে আমাদের কাছে আর টাকা নেই। এটা শুনে দালালরা বলে তাহলে তোমাদের হাতে থাকা ওয়েডিং রিং খুলে দাও। মিয়া রাজি না হলেও বাধ্য হয়ে তাদের শেষ সম্বল ওয়েডিং রিংও খুলে দালালের হাতে দিয়ে দেয়। এরপর তারা একটা কন্টেইনার ট্রাকে উঠে পড়ে। ট্রাকের মধ্যে মিয়া, নিকো ছাড়া আরও কয়েকজন মানুষ ছিল যারা একই সাথে দেশ ছেড়ে পালাচ্ছিল। তাদের মধ্যে বেশিরভাগই ছিল গর্ভবতী মহিলা এবং বাচ্চা। যাই হোক, ট্রাকের মধ্যে কথা বলার সময় নিকো মিয়ার হাতে একটা স্নেকার চকলেট ধরিয়ে দেয়। এরপর সে বলে অনেক কষ্ট করে এটা ম্যানেজ করেছি, আমরা যখন আয়ারল্যান্ডে পৌঁছে যাব তখন এটা দিয়ে সেলিব্রেট করব। এদিকে ট্রাকের মধ্যে একটা কিশোরী মেয়েকে দেখা যায়, সে তার মোবাইলে গেম খেলছিল। তখনই আরেকজন মহিলা এসে সেই মেয়েটির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে যায়। মিয়া তখন নিকোকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই মেয়েটাও প্রেগনেন্ট? কারণ তাকে খুব একা মনে হচ্ছে, তার সাথে আর কেউই নেই। এটা শুনে নিকো বলে, যদি মেয়েটা প্রেগনেন্ট হয় তাহলে সে কখনোই একা নয়, কেউ না থাকলেও তার অনাগত সন্তান সবসময় তার সাথেই আছে। এরপর নিকো মিয়াকে তাদের সন্তানের কথা জিজ্ঞেস করলে মিয়া বলে যে আমাদের সন্তানকে নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি, গত 2 দিন ধরে ও কোনো রকম নড়াচড়া করছে না। নিকো তখন মিয়াকে সাহস দিয়ে বলে কোনো সমস্যা নেই, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে, আমি আমাদের এই সন্তানের নাম রাখতে চাই নোয়া। ঠিক তখনই সেখানে একটা বাচ্চা কান্না করে উঠলে মিয়া এবং নিকোর তাদের মেয়ে উমার কথা মনে পড়ে যায়, যাকে মিলিটারিরা ধরে মেরে ফেলেছিল। মিয়াদের কথা বলার মাঝখানে সেখানে থাকা একজন একটা ড্রিলার দিয়ে ট্রাকের দেয়ালে একটা ছিদ্র করে, যেটা দিয়ে বাইরের অবস্থা দেখা যাচ্ছিল। তো ট্রাক চালু হওয়ার কিছুক্ষণ পরে বাইরে থেকে কয়েকজনের কথা বলার আওয়াজ শোনা যায়। নিকো গেটের সামনে যাওয়া মাত্রই ট্রাকের গেট খুলে যায় আর কিছু মানুষ হুড়োহুড়ি করে ভিতরে ঢুকতে থাকে। কিন্তু ট্রাকে মানুষ বেশি হওয়ায় দালালরা আবার কিছু লোককে বাইরে বের করে অন্য ট্রাকে উঠায়। নিকো যেহেতু গেটের কাছেই ছিল, তাই দালালরা তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে। নিকো মিয়ার কথা বলে সে ট্রাকে থাকতে চাইলেও দালালরা কিছুতেই তার কথা শুনতে চায় না। তারা বরং নিকোকে মেরে সেখান থেকে নিয়ে যায়। মিয়া ট্রাকে করা সেই ছিদ্র দিয়ে নিকোকে দেখতে থাকে আর ফোন বের করে নিকোর সাথে কথা বলার চেষ্টা করে। সে দেখে যে নিকোকে পাশেই আরেকটা ট্রাকে তোলা হচ্ছে, যেটার গায়ে 107 লেখা। নিকো তখন ফোন ধরে মিয়াকে চিন্তা করতে না করে এবং বলে যে সবগুলো কন্টেইনার একই জাহাজে করে সমুদ্র পার হবে, আমি যে করেই হোক জাহাজে পৌঁছে তোমার সাথে দেখা করব। নিকোর কথা শুনে মিয়া একটু শান্ত হয়। এরপর ট্রাক চলা শুরু করলে মিয়া দেখতে পায় যে বাইরে এখনো মিলিটারিরা মহিলা এবং বাচ্চাদের ধরে ধরে নিয়ে যাচ্ছে।
কিছু মানুষ খাবার এবং পানির জন্য হাহাকার করছে। মিয়া তখন আবারও তার ফোনের ওয়ালপেপার দেখে নিকো এবং তার মেয়ে উমার কথা ভেবে কাঁদতে থাকে। এদিকে কিছু দূর যাওয়ার পরেই মিলিটারিরা মিয়াদের ট্রাকটি থামায় এবং ড্রাইভারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ড্রাইভার ঠিকমতো উত্তর দিতে না পারায় মিলিটারিদের প্রধান ট্রাকের কন্টেইনার খুলে ভিতরে চেক করতে চায়। তো তারা যখন তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন মিয়া সহ বাকি সবাই ভিতরে একটা ফেক কন্টেইনার লেয়ারের পিছনে লুকিয়ে থাকে। কিন্তু মিলিটারি প্রধানের সন্দেহ হয় যে ভেতরে হয়তো আরও একটা লেয়ার আছে, তাই সে একজন লোককে ভিতরে আসতে বলে এবং নিজে বাইরে দাঁড়িয়ে গুলি করার নির্দেশ দেয়। এতে করে গুলির পজিশন দেখে সে বুঝে যায় যে ভিতরে এক্সট্রা লেয়ার আছে। এরপর সে ভিতরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তারা যেন সবাই বের হয়ে আসে। এদিকে গুলির আওয়াজ শুনে মিয়া ভেতরে থাকা একটা সাপ্লাই কার্টুনের উপরে উঠে যায় এবং তার পাশে থাকা একটা মেয়ে তাকে হেল্প করতে থাকে। মিয়া উপরে উঠে সেই মেয়েটিকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মিলিটারিরা ফেক লেয়ার খুলে ফেলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মিলিটারিরা গুলি করে সেখানকার সবাইকে মেরে ফেলে। তবে কার্টুনের উপরে থাকায় শুধুমাত্র মিয়া বেঁচে যায়। সবাইকে মেরে মিলিটারিরা লাশ বের করে সেখানটা পানি দিয়ে ধুয়ে ফেলে। এরপর ড্রাইভারকে আবার চলে যাওয়ার নির্দেশ দেয়। সব নর্মাল হয়ে যাওয়ার পর মিয়া নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু নিকো কল না ধরায় সে ভয়েস মেসেজ দিয়ে নিকোকে সাবধান হতে বলে। এরপর সে তার ব্যাগ খুলে তার মধ্যে থাকা জিনিসপত্রগুলো বের করতে থাকে। সেখানে দুটো পানির বোতল, একটা ইলেকট্রিক লাইট, একটা লাইটার, একটা কাটার টুল, একটা স্কচ টেপ এবং একটা ড্রিলার সহ আরও কিছু কাগজপত্র ছিল। যাই হোক, ট্রাক ততক্ষণে পোর্টে পৌঁছে যায় এবং মিয়াকে সহ সেই কন্টেনারটি জাহাজে তোলা হয়। ক্লান্ত মিয়া একসময় নিকোর সোয়েটার গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মিয়ার জীবনের বিপর্যয় এখানেই শেষ নয়, বরং শুরু। সে যে জাহাজে ছিল কিছুদূর যাওয়ার পরেই সেটি ঝড়ের মুখে পড়ে আর তাল হারিয়ে মিয়ার কন্টেনার সহ আরও বেশ কয়েকটা কন্টেনার সমুদ্রে পড়ে যায়। বাতাসে দুলতে থাকায় মিয়া ভিতরে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। মিয়ার যখন জ্ঞান ফেরে তখন তার কন্টেনারটি মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। গুলি করার ফলে কন্টেনারে যে ছিদ্র হয়েছিল, মিয়া সেগুলো দিয়ে চারপাশের পরিবেশ দেখার চেষ্টা করে। তবে সে বাইরে অতল সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পায় না। মিয়া দেখে যে তার কন্টেইনারে অনেকখানি পানি জমে গিয়েছে। সে তার ফোন দিয়ে নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু আঘাত লেগে তার ফোনের ডিসপ্লেও ভেঙে গিয়েছে, যার ফলে সে ফোনের লকই খুলতে পারে না। এরপর সে কন্টেইনারের মধ্যে খুঁজে পাওয়া একটা বাটন ফোন দিয়ে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মিয়া সেই ফোনের পিন খুলতে পারছিল না। উপায় না পেয়ে মিয়া তখন সেখানে থাকা কার্টুনগুলো এক এক করে খুলতে থাকে। প্রথম কার্টুনে সে এক গাদা প্লাস্টিকের বক্স দেখতে পায়। এরপরের কার্টুনে ছিল হুডির সাপ্লাই। মিয়া সেখান থেকে একটা হুডি বের করে নিজে পরে নেয়, কারণ তার পরনে থাকা কাপড় অলরেডি পানিতে ভিজে গিয়েছিল। এরপর মিয়া এক এক করে বাকি কার্টুনগুলো খুলে দেখতে থাকে। সেগুলোর মধ্যে টিভি, ইয়ারফোন আর বিয়ারের বোতল ছাড়া আর কিছুই ছিল না। কন্টেনারের উপরের দিকে একটা কার্টুন ঝুলছিল। মিয়া সেটা নামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখনই সে দেখে যে কন্টেনারের এক পাশের ছিদ্র দিয়ে স্রোতের সাথে সাথে পানি ভিতরে ঢুকছে। মিয়া তখন তার কাছে থাকা স্কচ টেপ দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়। আর ঠিক তখনই মিয়া বাইরে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে যে নিকো যে কন্টেইনারে ছিল সেটি তার পাশেই আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে, আর তার মধ্যে থাকা মানুষজন বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে। মিয়া তখন নিকোর নাম ধরে তাকে ডাকতে থাকে, কিন্তু দেখতে দেখতেই কন্টেইনারটি সমুদ্রের পানিতে ডুবে যায়। চোখের সামনে নিকোর কন্টেইনার ডুবে যেতে দেখে মিয়া সকল আশা হারিয়ে ফেলে। সে তার কাছে থাকা টুল বক্সের মধ্য থেকে ছুরি বের করে নিজের হাতের ভেইন কাটার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই তার পেটের মধ্যে বাচ্চাটা নড়ে ওঠে। মিয়া বুঝতে পারে যে তার অনাগত সন্তান এখনো বেঁচে আছে। সে তখন তার অসহায়ত্বের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে সে দেখে যে কন্টেইনারের মধ্যে থাকা বাকি কার্টুনটা ছিঁড়ে পড়ে গিয়েছে এবং তার মধ্য থেকে এক গাদা খেলনা হাঁস বেরিয়ে এসেছে, আর সেই সাথে কন্টেইনারটাও ডুবে যাচ্ছে। মিয়া একটা রশি ধরে বাঁচার চেষ্টা করেও লাভ হয় না। সে পানির ভিতরে দম আটকে ডুবে যায়। ভয় পেয়ে মিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে পুরোটাই তার স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে বাকি কার্টুনটার দড়ি ছুরি দিয়ে কেটে কার্টুনটার নিচে নামায়। তবে তার মধ্যেও কতগুলো প্লাস্টিকের বক্স দেখতে পেয়ে মিয়া হতাশ হয়ে যায়। কিন্তু তখনই সে খেয়াল করে বক্সগুলোর ঢাকনায় এক ধরনের রাবারের লেয়ার আছে। সে তখন কয়েকটা রাবারের লেয়ার দিয়ে কন্টেনারের ছিদ্রগুলো ঢেকে দেয়। এরপর সে সেখানে একটা স্কচ টেপ মেরে সেটার উপর মার্কার দিয়ে দিন লিখতে থাকে। কন্টেনারের মাঝামাঝি একটা জায়গাকে সে লিমিট সেট করে দেয়।
অর্থাৎ পানি যদি এত দূর উঠে তাহলে কন্টেনারটি ডুবে যাবে। মিয়া টিভির বক্সে এক ধরনের প্লাস্টিকের পাইপ খুঁজে পায় এবং সেগুলো ব্যবহার করে একটা ছিদ্র দিয়ে পানি বের করতে থাকে। সে তার কাছে থাকা ফ্যামিলি ফটোগুলো সেখানে টাঙিয়ে পুরো কন্টেনারটা একটা ছোট্ট বাসার মতো বানিয়ে ফেলে। তো মিয়া যখন কাজ করছিল তখনই তার ফোনে কল আসে। সে কল ধরা মাত্রই অপর পাশ থেকে নিকো কথা বলে ওঠে। নিকোর ভয়েস শুনে মিয়া নিজের মধ্যে জান ফিরে পায়। সে নিকোকে তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলে এবং বলে যে সে এখন মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। নিকো মিয়াকে জানায় যে বর্ডার পার হওয়া মাত্রই ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে। তার হয়তো বেশ কয়েকদিন সময় লাগবে মিয়ার কাছে পৌঁছাতে। সে যেন তাদের বাচ্চার জন্য হলেও স্ট্রং থাকে এবং আশা না হারায়। আর বাচ্চাটা যেহেতু তার সাথেই আছে তাই মিয়া এখন আর একা নয়। নিকোর সাথে কথা বলা শেষ হওয়া মাত্রই মিয়ার প্রসব ব্যথা শুরু হয়। সে তখন দিশাহারা হয়ে পড়ে এই ভেবে যে এখন যদি বাচ্চার জন্ম হয় তাহলে সে কিভাবে কি করবে। সে তখন বিভিন্নভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সমুদ্রে আবারও ঝড় শুরু হয় আর একই সাথে মিয়ারও ওয়াটার ব্রেক হয়ে যায়। মিয়ার বিপদ আর অসহায়ত্বকে পাত্তা না দিয়ে সেই ঝড়ের মধ্যেই মিয়ার সন্তান পৃথিবীতে আসে। কিন্তু জন্মের পরে বাচ্চা কোনো রকম শব্দ করছিল না দেখে মিয়া খুবই চিন্তায় পড়ে যায়। সে বিভিন্নভাবে চেষ্টা করার পর বাচ্চাটা ফাইনালি কেঁদে ওঠে। এরপর সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে কোলে নিয়ে ক্লান্ত মিয়া সেভাবেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠার পর মিয়া বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেও বাচ্চা কোনোভাবেই খাচ্ছিল না। এটা নিয়ে মিয়ার নতুন টেনশন শুরু হয়। সে সেখানে থাকা হুডির কাপড় ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার জন্য ডায়াপার বানাচ্ছিল। পরদিন দুপুরেই মিয়া বুঝতে পারে যে ঠান্ডা লাগায় বাচ্চার জন্য দুধ আসতে একটু দেরি হয়েছে। এখন আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় দুধ আসতে শুরু করেছে। সে তখন আবারও দুধ খাওয়ানোর চেষ্টা করলে এবার বাচ্চা ঠিকই দুধ খেতে আরম্ভ করে। মিয়া তখন নিকট দেওয়া কথা মতো বাচ্চার নাম রাখে নোয়া। এদিকে নোয়া যেহেতু দুধ খাচ্ছে তাই মিয়ারও এখন প্রচুর খাওয়া দাওয়া দরকার, কিন্তু মিয়ার কাছে অ্যাক্টিন, প্রোটিন আর একটা ব্রেড ছাড়া কিছুই ছিল না। সে সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে খেতে থাকে আর তার কাছে থাকা ড্রিলটা দিয়ে একটু একটু করে কন্টেনারের ছাদে ড্রিল করতে থাকে যাতে করে সে এখান থেকে বের হতে পারে। কিন্তু এক পর্যায়ে খাবারও শেষ হয়ে যায় আর ড্রিলের চার্জও শেষ হয়ে যায়। আর এদিকে ভয় পেয়ে নোয়া ক্রমাগত কান্না করছিল। যে রাতে নোয়ার জন্ম হয়েছে সে রাতেই মিয়ার হাত ফসকে ফোন পানিতে পড়ে গিয়েছিল। মিয়া অনেক চেষ্টা করেও সেই ফোন ওপেন করতে পারেনি। সে তাই সেই ফোনের সিম খুলে আবার তার স্মার্টফোনে ঢুকায়, কিন্তু ফোনের স্ক্রিন ভাঙা থাকায় মিয়া সেই ফোন দিয়েও কিছুই করতে পারছিল না। রাগে দুঃখে মিয়া সবগুলো প্লাস্টিকের বক্স কন্টেনারের দেয়ালে ছুটতে থাকে। তবে সেখানে একটা বক্সের মধ্যে কাটার টুল পেয়ে সে সেটা দিয়েই কন্টেনারের ছাদে বাকি অংশটুকু কাটার চেষ্টা করে। এদিকে খাবার পানিও শেষ হয়ে যায়। কন্টেনারের মধ্যে যে পানি আছে সেটা খাওয়ার যোগ্য নয়। সে সেই পানিগুলো বোতলে ভরে মাথায় ঢালতে থাকে। রাত হলে তিমি মাছের চলাচলে কন্টেনার দুলতে থাকে। যতই দিন যাচ্ছিল কন্টেনারের মধ্যে পানির লেভেল তত উপরে উঠছিল। ক্লান্ত এবং হতাশাগ্রস্ত মিয়া তখন স্বপ্নে উমা আর নিকোকে দেখতে পায়। নিকো স্বপ্নের মধ্যে তাকে বিভিন্ন কথা বলে মোটিভেট করছিল। স্বপ্নে নিকোকে দেখে মিয়ার ঘুম ভেঙে যায়। এমন সময় আশার আলো হয়ে বৃষ্টি নামে আর মিয়ার করা সেই ছিদ্রগুলো দিয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। মিয়া তাই তার কাছে থাকা প্লাস্টিকের বক্সগুলোতে সেই পানি জমিয়ে রাখতে থাকে খাওয়ার জন্য। এরপর সে কার্টুন বাঁধার একটা দড়ি বেঁধে টেনে ছাদের বাকি অংশ নামিয়ে ফেলে এবং দেশ থেকে পালানোর পর এই প্রথমবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। সে নোয়াকেও বাইরে এনে প্রথমবার আকাশ দেখায়। যাই হোক, দুপুরবেলা মিয়া যখন কন্টেনারের উপর শুয়েছিল তখন সে খেয়াল করে যে তার ফেলে দেওয়া কাপড়ের ঘ্রাণ পেয়ে কতগুলো মাছ সেখানে আসছে। সে প্রথমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সে একটা টিভির স্ট্যান্ডের সাথে তার কাটার টুলটা বেঁধে সেটা দিয়ে মাছ ধরার চেষ্টা করে, তবে কিছুতেই মাছ তার ফাঁদে আটকাচ্ছিল না। হতাশ হয়ে মিয়া যখন সেখানেই শুয়ে পড়ে তখন সে দেখে যে তার ঠিক উপর দিয়েই প্লেন উড়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে মিয়া নিচে গিয়ে একটা টিভির ফ্রন্টাল গ্লাস ভেঙে উপরে আসতে থাকে, কিন্তু তাড়াহুড়ো করে উপরে উঠতে গিয়ে কন্টেনারের ধারালো একটা অংশে লেগে মিয়ার পা বেশ অনেকখানি কেটে যায়। সে তবুও সেই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে আলোর রিফ্লেকশন করে প্লেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তবে তাতে খুব একটা লাভ হয় না। এদিকে পায়ের একটা অংশে প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। মিয়া তখন নিচে গিয়ে একটা ছেঁড়া কাপড় দিয়ে তার পা বেঁধে নেয়। তারপর দাঁতে দাঁত চেপে একটা বিয়ারের বোতল থেকে সবটা অ্যালকোহল তার কাটা জায়গায় ঢেলে দেয় যাতে করে সব জীবাণু মরে যায়। এরপর সে টিভির মধ্যে থাকা তামার তার দিয়ে তার কাটা জায়গা সেলাই করে। সেলাই হয়ে যাওয়ার পরপরই মিয়ার নজর পড়ে তার কাছে পড়ে থাকা ইয়ারফোনগুলোর দিকে।
সে তখন নোয়াকে গান শোনাতে শোনাতে সেই ইয়ারফোনগুলো দিয়ে এক ধরনের জালের মতো বুনতে থাকে। এরপর সে সেই জালটা দুটো কাঠের সাথে বেঁধে এক ধরনের মাছ ধরার ফাঁদ তৈরি করে। কন্টেনারের ছাদে উঠে মিয়া যখন সেই জাল সমুদ্রে ফেলে মাছ ধরার চেষ্টা করে তখন সে সহজেই একটা মাছ ধরে ফেলে। তবে সেখানে যেহেতু মাছ রাধার কোনো সিস্টেম ছিল না, তাই সে কাঁচা মাছগুলোই খেতে থাকে। এভাবে সে মাছগুলো ধরে ধরে বাটিতে জীবিত রাখছিল। মিয়ার কাছে যখন বেঁচে থাকা সবগুলো রসদ জোগাড় হয়ে যায়, সে তখন শুধুমাত্র উদ্ধার পাওয়ার আশা নিয়ে দিন গুনতে থাকে। তবে দিন বাড়ার সাথে সাথে কন্টেনারের মধ্যে পানির লেভেলও বাড়ছিল। মিয়ার দিন কাটছিল ছোট্ট নোয়ার সাথে গল্প করে। নোয়া যেহেতু কথা বলতে পারে না, তাই সে তার মায়ের বলা গল্পগুলো চোখ বড় বড় করে শুনছিল। মিয়া নোয়াকে উমার গল্প বলে, তাদের দেশে যুদ্ধ শুরু হওয়ার গল্প বলে, যুদ্ধের আগে সে যে একজন টিচার ছিল সেই গল্পও শোনায়। মিলিটারিরা যখন উমাকে ধরে নিয়ে মেরে ফেলল সেই গল্পও শোনায়। মিয়া নিয়মিত বোতলে পানি ভরে সেগুলো কন্টেনার থেকে বের করতে থাকে। ভিতরে থাকা প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে তার অবস্থার কথা বলে হেল্প চেয়ে চিঠি লিখে সেগুলোতে ভরে রাখে। এরপর সেই বাটিগুলো সমুদ্রে ছেড়ে দেয়। এদিকে সমুদ্রের মধ্যে থাকায় রাতে ঠান্ডা লেগে নোয়া চিৎকার করছিল। মিয়া তখন একটা হুডির কিছু অংশ পুড়িয়ে আগুন জ্বালে। এরপর সে সেই আগুন পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। ততদিনে অলরেডি 12 দিন হয়ে গিয়েছে। পানির লেভেল বাড়তে বাড়তে প্রায় লিমিটের কাছাকাছি চলে এসেছে। মিয়া বুঝে যায় যে এভাবে বেশি দিন থাকা যাবে না, তাই সে নোয়াকে কোলে নিয়ে কন্টেনারের ছাদে উঠে যায়। আর ঠিক তখনই তার ফোনে নিকোর কল আসে। মিয়া অনেক কষ্টে ফোন রিসিভ করে যখন নিকোর কণ্ঠ শোনে তখন সে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু তখন নিকো যে দুঃসংবাদ দেয় সেটার জন্য মিয়া একদমই প্রস্তুত ছিল না। নিকো জানায় যে সে পালিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারিরা তাকে ধরে ফেলেছে এবং গুলি করেছে। সে তবুও পালিয়ে একটা কন্টেনারের মধ্যে লুকিয়েছে। এই মুহূর্তে তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। সে বুঝতে পারছে যে সে বেশিক্ষণ বাঁচবে না। সে তাই মিয়াকে বিদায় বলার জন্যই কল দিয়েছে। নিকো সেই সাথে আরও বলে যে এই মাঝ সমুদ্র থেকে মিয়াকে একাই উদ্ধার পেতে হবে। মিয়া তখন নিকোকে নোয়ার গল্প বলে এবং বলে যে নিকোর দেওয়ার নামই সে রেখেছে। নিকো লাউড স্পিকারে নোয়াকে তখন কিছু কথা বলে। নোয়া চোখ বড় বড় করে সেগুলো শোনে আর হাসে। এর পরপরই মিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়। কল কেটে যাওয়ার পর মিয়া নোয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর নিকোর দেওয়া সেই স্নিকার চকলেটটা বের করে দেখে। সে বুঝে যায় যে জীবনের বাকি পথটুকু তাকে একাই লড়ে যেতে হবে। সেলিব্রেট করার এখনো অনেক বাকি। দিন যেতে যেতে এভাবে 26 দিন হয়ে যায়। কন্টেনারের মধ্যে পানির লিমিট ততদিনে ছাড়িয়ে গিয়েছে। মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের ছাদে শিফট করে। সেখানেই সে মাছ ধরে জীবন বাঁচানোর চেষ্টা করে। তো হঠাৎ করেই মিয়া খেয়াল করে যে তাদের উপর দিয়ে একটা সি ইগল উড়ে যাচ্ছে। এটা দেখে মিয়া অবাক হয়ে যায়, কারণ সি ইগল সাধারণত সমুদ্রের পাড়ের দিকে উড়ে, তারা বেশি গভীরে যায় না। তার মানে মিয়া সমুদ্র পাড়ের কাছাকাছি আছে। সেদিন রাতেই হুট করে পুরো কন্টেনার কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে যে কন্টেনারের ছিদ্র থেকে রাবারের লেয়ার সরে গিয়েছে। এভাবে পানি ঢুকতে থাকলে কন্টেনার যে কোনো মুহূর্তে ডুবে যাবে। মিয়া তাই সেটা ঠিক করতে ইলেকট্রিক লাইট নিয়ে পানির মধ্যে নামে, কিন্তু সে কোনোভাবেই ছিদ্র ঠিক করতে পারে না। উল্টো তার পায়ে দড়ি আটকে সে ভেতরে আটকা পড়ে যায়। মিয়া তার সাথে থাকা ছুরি দিয়ে দড়ি কাটার চেষ্টা করে। কয়েকবার দম নিয়ে সে ফাইনালি দড়ি কেটে উপরে আসতে পারে। তবে ততক্ষণে কন্টেনার ডুবে যাওয়ায় কন্টেনারের উপরে থাকা নোয়া তার ফোমের তৈরি বিছানায় করে ভাসতে ভাসতে অনেক দূরে চলে গিয়েছে। মিয়া ভেসে উঠে নোয়াকে চিৎকার করে ডাকতে থাকে। আর ঠিক তখনই একটা বিশাল তিমি সেখানে আসে আর তার নাক দিয়ে পানি ছড়ে। নোয়ার মুখের উপর পানি পড়তেই সে কান্না শুরু করে, আর সেই কান্না ফলো করে মিয়া নোয়াকে খুঁজে পায়। এরপর সারা রাত সে নোয়ার বিছানা ধরে সেভাবেই ভেসে থাকে। তবে এক পর্যায়ে সে ঠান্ডায় সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে কাছে একটা লোক তার মেয়ে আর নাতিকে নিয়ে ইলেকট্রিক বোটে করে মাছ ধরছিল। তারা দেখে যে কাছেই কয়েকটা সি ইগল কিছু একটা কেন্দ্র করে ঘুরছে। তারা সেগুলোকে লক্ষ্য করে সেদিকে যায় আর সমুদ্রে ভাসমান ছোট্ট নোয়াকে সেখানে পায়। নোয়াকে বোটে তুলে তারা তার মাকে খুঁজতে থাকে। তখনই মেয়েটা খেয়াল করে যে নোয়ার বিছানার সাথে হেডফোন দিয়ে বানানো একটা দড়ি বাঁধা আছে। সে সেটা ধরে টানতে টানতে মিয়াকেও পেয়ে যায়, কিন্তু জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যাওয়ায় তারা ভাবে যে মিয়া হয়তো মারা গিয়েছে। মেয়েটা তবু মিয়াকে কয়েকবার সিপিআর দেয়, কিন্তু তবুও মিয়ার জ্ঞান ফিরছিল না। নোয়ার মুখের দিকে তাকিয়ে তখন মেয়েটার আরও মায়া হয় এবং সে আবারও বারবার করে সিপিআর দিতে থাকে। একসময় মিয়ার জ্ঞান ফিরে এলে তারা মিয়াকে ধরে বসায়। জ্ঞান ফিরেই মিয়া প্রথমে নোয়ার খবর জানতে চায়। মেয়েটা তখন নোয়াকে মিয়ার কোলে দিয়ে বলে সে ঠিক আছে। মিয়া যখন বুঝতে পারে যে সে ফাইনালি উদ্ধার পেয়েছে,
তখন সে সমুদ্রের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে এই মুভিটা দেখার পরে আমার ব্যক্তিগত অনুভূতি হলো, জীবনের যে কোনো পর্যায়ে যতই দুর্ভোগ নেমে আসুক না কেন, প্রথমত হতাশ হওয়া যাবে না, দ্বিতীয়ত সমাধানের পথ খুঁজতে হবে, এবং তৃতীয়ত সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে। কারণ আমরা জানি না যে সৃষ্টিকর্তা কাকে কিভাবে সমাধান দিবে। আর সর্বশেষ বলবো, আপনার যদি সময় থাকে তাহলে এই পুরো মুভিটা অবশ্যই দেখবেন, তাহলে আপনি আরো বেশি ফিল করতে পারবেন। যাই হোক, মুভিটি ভালো লাগলে লাইক